দুম করে এই যে বহিষ্কার করলো, ওরা বহিষ্কার না করে সাসপেন্ড করতে পারতো। বহিষ্কার করলে তো অন্য দলে চলে যাওয়ার একটা চান্স থাকে, তার বহিষ্কার করলো কেন? মমতা ব্যানার্জি এত বোকা? আমি জানি না অভিষেক ব্যানার্জি এত বোকা? বহিষ্কার না করে সাসপেন্ড করতে পারতো, সাসপেন্ড করলে তাদের দলে রেখে দিতে পারতো। কিন্তু বহিষ্কার করা মানে তো অন্য দলে যাওয়ার রাস্তা খুলে দিল। 1/3 যে সেটা হয় না। তো আমি জানি না, মানে এর পিছনে অন্য কোনো মানে ট্রোজান হর্স হিসাবে এদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে না তো। আমি আবার নাম করে বলছি, 2021-এ যে খুন এবং ধর্ষণের যে ইনস্ট্রাকশন দেন, সেটা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দেন। অথচ দেখুন আজকে একটা ডিম পড়েছে, সে ঘরে নিয়ে সে নাকি স্যালাইন নিচ্ছে। এ মেরুদণ্ডহীন, মানে একেবারে মানে বোগাস। ওর পিসির অন্তত অন্তত কিছু সাহস তো ছিল, সেই সাহসটাও নেই। অভিষেকের ধারে কাছে কেউ থাকবেন না, কারণ অভিষেকের ধারে কাছে থাকলে ওই যে 13টা লোক মারা গেছিলো, যাদের মধ্যে একজন আমাদের দমদমের মুরারি চক্রবর্তী, আমাদের পাশের পাড়ার মুরারিদা। হ্যাঁ, সে মুরারিদার মা এখনও বেঁচে আছে। তো সেই মুরারি চক্রবর্তী, ওদের মতো অবস্থা আপনাদের হবে। ওই কাউকে বলবে গুলি চালা, ওর গায়ে গুলি লাগবে না, পাশের লোকটার গায়ে গুলি লাগবে, আবার আরেকটা শহীদ দিবস পালন করবে। এরা অত্যন্ত অসৎ, মানে এরা মানে মানুষ হিসাবে অত্যন্ত অসৎ, মানে এবং রাজনীতিবিদ হিসাবে অত্যন্ত অসৎ এরা। শুধু মেসিরটা না, সঙ্গে এই কলকাতায় যে এই লেলিন, স্টেলিন, মাওসেতুং, হোচিমিন, চাউমিন, তাদের যত মূর্তি আছে এগুলো সব ভেঙে সরিয়ে দেওয়া উচিত। আর অরূপ বিশ্বাস না, তার সঙ্গে মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা উচিত। মমতা ব্যানার্জি অরূপ বিশ্বাসকে এম্পাওয়ার করেছে যে তুই যা ইচ্ছা করতে পারিস। তৃণমূল গত 15 বছরে যা যা অন্যায় করেছে, তার জন্য একমাত্র মমতা ব্যানার্জি দায়ী, বাকি আর কেউ না, এমনকি অভিষেকও না। কারণ মমতা ব্যানার্জি এই পাওয়ারগুলো এই লোকগুলোকে দিয়েছে। রাজ্যের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হলো এবং মন্ত্রিসভায় দেখা গেল একাধিক অভিজ্ঞ মুখ এবং একই সঙ্গে সঙ্গে যারা বঙ্গ রাজনীতিতে এবারে প্রথম হাতেখড়ি, সেই রকমও কিন্তু আমরা মুখ দেখতে পেলাম। এবং সংমিশ্রণে বলা যেতে পারে যে যেরকম মন্ত্রিসভার আশা করা হয়েছিল যে সব দিকে ব্যালেন্স বজায় থাকবে, খানিক সেই রকমই মন্ত্রিসভা আমরা পেলাম। আপনি কতটা মনে করছেন যে এই মন্ত্রিসভা কার্যকরী হতে হবে আগামী দিনে? প্রথম কথা হচ্ছে যে উত্তরবঙ্গ এবং রাঢ়বঙ্গ কিন্তু 2019, 21 এবং 24-এ আমাদের সাপোর্ট দিয়েছে। তখন কলকাতার সোকল্ড বাবুরা তারা আমাদের সঙ্গে ছিল না। তারা তখন হিন্দু ধর্মকে নেবে কি নেবে না, কিন্তু আমাদের এখানে যে কটা SC SC সিট ছিল, তারপর মোটামুটি OBC যারা, তারা মোটামুটি আমাদের সবাই ঢেলে ভোট দিয়েছে। মানে এবার মানে তারা প্রথম রিয়েলাইজ করে যে আমরা বিপদে আছি। তারপর তো বাবুরা পরে এসে এবছর যোগ দিল, মানে সোকল্ড বাবুরা যারা রাজ্য ছেড়ে চলে গেছিলেন, তারা এসে এবছর ভোট দিলেন। এবছর আমরা কলকাতায় জিতলাম। কলকাতায় এতদিন আমরা বিজেপি ঢুকতে পারিনি। এবার তাদের যে সমস্যা সেগুলো অ্যাড্রেস করতে হবে। চা বাগানের সমস্যা অ্যাড্রেস করতে হবে, আলিপুরদুয়ারের, কোচবিহারের সমস্যা অ্যাড্রেস করতে হবে। মাঝখানে ধরুন উত্তরবঙ্গে এবং আমাদের দক্ষিণবঙ্গের উপরটা, এদের প্রত্যেকটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। তো অ্যাড্রেস যখন করতে হবে, তখন আমাদের সেটা কিন্তু করতে হবে। আমাদের সেটা কিন্তু যখন অ্যাড্রেসটা করতে হবে, তখন আমাদের সেখানকার মানুষকে সঙ্গে নিতে হবে। যেমন কান্দির যে বিধায়ক, মানে 26 বছর পর তাকে নেওয়া হলো। আর তাছাড়া মমতা ব্যানার্জির যে মন্ত্রিসভা ছিল, সেখানে মেইনলি দক্ষিণ কলকাতার লোক ছিল, আর মূলত ব্রাহ্মণ এবং কায়স্থ, বদ্যিবাদ, দাশগুপ্ত সেনগুপ্তবাদ, আর একজন দুজন মুসলিমকে রাখা হতো, যাতে নাকি দেখাতে যে আমরা মুসলিমরা সঙ্গে আছি। বেসিক্যালি সাউথ কলকাতার এবং ওই ঘোষ গুহমিত্র, বা ওদিকে আপনার এদিকে চ্যাটার্জি ব্যানার্জি, মুখার্জি, গাঙ্গুলি, এর বাইরে কেউ ছিল না। ইভেন দাশগুপ্ত সেনগুপ্তবাদ ছিল, মমতা ব্যানার্জির কাছে একটা অ্যালার্জি ছিল। আর বাকিরা তো নেই, মানে বাকি আপনি পাবেনই না। মানে গত বছর মুর্শিদাবাদ, মালদা থেকে এতজন MLA দিল, মমতা ব্যানার্জি ওখান থেকে কাউকেই পূর্ণমন্ত্রী করেননি। তো সেখানে এটা করা হয়েছে কারণ আমরা ওই জায়গাটা ডেভেলপ করার চেষ্টা করছি, মানে নর্থ বেঙ্গলটাকে ডেভেলপ করার চেষ্টা করছে। মালদায় যেমন একটা খুব ভালো স্পট হচ্ছে আপনার মোরগ্রাম, যেটা আমাদের শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণর খুব কাছে। ওখান থেকে একটা রাস্তা আপনার চলে আসছে কলকাতায়, এইটাকে একটা সেন্টার হিসেবে ভাবা যেতে পারে। তো আমরা সেই জিনিসগুলো ভাবছি, যে জন্য আমরা ওই বিভিন্ন জায়গা থেকে আমরা তাদের নিচ্ছি, তাদের ওখানকার সোশ্যাল কন্ডিশন। দেখুন, বাকি তো গভর্নমেন্ট অফিসাররা আছেন, CMO আছে, নীতি আয়োগ আছে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে মানে ভাবা হচ্ছে যে পুরো জায়গাটার মানে সোশ্যাল ফিডব্যাকটা পেতে। সেই জন্য আমরা এভাবে আমাদের গভর্নমেন্ট চেঞ্জ করেছেন, আমাদের মুখ্যমন্ত্রী সেভাবে ভেবেছেন ইয়েটাকে আর কি। দাদা, অপরদিকে একটু সোনারপুর প্রসঙ্গে আসা যাক, যেটা নিয়ে রীতিমতো রাজ্য রাজনীতি তোলপাড়। সোনারপুরে রীতিমতো ডিমের বর্ষা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে, যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি মাত্র মাস দুয়েক আগেরও যদি চিত্র দেখা যায়, তাকে সেনাপতি, তাকে সেকেন্ড ইন কমান্ড, তাকে যুবরাজ ইত্যাদি নানা আখ্যায় আখ্যায়িত করা হয়েছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? প্রথমত যারা ডিম ছুঁড়েছে, ও নিজের লোক ও প্রথমে ঘোষণা করেছে, নিজের লোক এসে ডিম ছুঁড়েছে। এই আমাদের এখানেই এই একটু আগে এই
ওই কী বলে রূপালী না কে একজন হিরোইন ছিল, সে তার লোকেরা ঢিল ছুঁড়েছে আর কি, লাভলি লাভলি লাভলি। তো এবার সেই ঢিল ছুঁড়েছে। দ্বিতীয়ত হচ্ছে একটা লোক মাথায় হেলমেট পরে আছে, তার গায়ে ডিম পড়েছে, সে আজকে ঘরে হাসপাতালে গিয়ে কান্নাকাটি শুরু করেছে, আমার হাসপাতালে ভর্তি করুন, এবং সে ঘরে স্যালাইন নিয়ে বসে আছে। আপনার মনে হয় যে এইরকম একটা দুর্বল লোক যে শুধু পুলিশের পিছনে দাঁড়িয়ে এতদিন ধরে হাউ 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 করে চেঁচিয়েছে, বেসিক্যালি ফিজিক্যালি দুর্বল, মেন্টালি দুর্বল একটা লোক, যে ঘর থেকে বেরোতে পারে না, এতদিন পর এই প্রথমবার ঘর থেকে বেরোলো। এতদিন তো চারিদিকে পুলিশ পরিবেষ্টিত হয়ে থাকতো। এই লোকটাকে যদি এবার বাঙালি চিফ মিনিস্টার করতো তাহলে কী সর্বনাশ হতো বুঝতে পারছেন। একটা মেরুদণ্ডহীন একটা লোক যে পুলিশের পিছনে দাঁড়িয়ে একে খুন করার নির্দেশ দেয়, ওকে খুন করার নির্দেশ দেয়, একে রেপ করার নির্দেশ দেয়। 2021-এ যে খুন এবং ধর্ষণের যে ইনস্ট্রাকশন, সেটাই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, আমি আবার নাম করে বলছি, 2021-এ যে খুন এবং ধর্ষণের যে ইনস্ট্রাকশন দেন, সেটা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দেন। অথচ দেখুন আজকে একটা ডিম পড়েছে, সে ঘরে নিয়ে সে নাকি স্যালাইন নিচ্ছে। এ মেরুদণ্ডহীন, মানে একেবারে মানে বোগাস। ওর পিসির অন্তত কিছু সাহস তো ছিল, সেই সাহসটাও নেই। পিসি অন্তত যে কোনো জায়গায় দৌড়ে যেত, এই করতো। এ তো নিজের লোক নিজে দাঁড় করিয়ে নিজেই ডিম খেয়েছে, কে ওকে ডিম মারতে যাবে? একটা দু পয়সার একটা মানে একটা ইডিয়েট। দাদা, আপনি লাভলি মৈত্রের কথা বললেন, একটু তথ্য প্রমাণের দিকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে লাভলি মৈত্র ঘনিষ্ঠ বেশ কিছু তৃণমূল নেতাকর্মীদের সেই স্পটে দেখা গেছে। শুধুমাত্র তাই নয়, পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের পরিচয়ের নিয়েও বড়সড় বিতর্ক রয়েছে। এবং একটুখানি আমি যদি সুপরিকল্পিত ছকের যে প্রমাণ, সেটিও কিন্তু উঠে আসে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই ব্যক্তিগত সচিব, তার নাম সুমিত রায়, তার নাম প্রকাশ্যে আসছে এবং তাকে রীতিমতো সিসিটিভি ফুটেজে সেই স্পটেও দেখা গিয়েছে। এই গোটা ঘটনা কি অত্যন্ত সুনিপুণভাবে উদ্দেশ্য প্রণোদিত ছিল, কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জির রাজনীতি যদি দেখেন, সেই সময় আমরা মমতা ব্যানার্জিকে বিশ্বাস করতাম, এবং মমতা ব্যানার্জি এখন বহু লোক মারা গেছে, বহু লোককে উনি মানে সেই শহীদ বেদির উপর উনি রাজনীতি করে এসছেন। একটা টাইমে 2011-তে এসে আমরা দেখলাম যে ওই যে মানে 21শে জুলাই যে ফাংশনটা করছেন, যে লোকটা নির্দেশ দিয়েছিল গুলি করতে, তাকে উনি এনে মন্ত্রী করে দিলেন। এছাড়া রজপাল সিং, তার মানে এগুলো সব সাজানো ঘটনা ছিল। সুলতান সিং, এদের এগেনস্টে মমতা ব্যানার্জি ছিলেন। সফি, এর এগেনস্টে মমতা ব্যানার্জি ছিলেন। চৌধুরী মোহন জাটুয়া, এদের এগেনস্টে মমতা ব্যানার্জি ছিলেন। ও যে দেখুন এই লোকগুলোকে মমতা ব্যানার্জি এসে মন্ত্রী করেছেন, কিন্তু আমরা সেই সময় বুঝতে পারিনি যেগুলো খেলোয়াড় ছিল। তখন সিপিএম বলতো, আমরা সিপিএমকে বিশ্বাস করতাম না। আজকে সেম একই গেম অভিষেক ব্যানার্জি খেলার চেষ্টা করছে, নিজে একটা ভিকটিম কার্ড খেলার জন্য। নিজের লোককে দিয়ে নিজেকে পেটাও। এবং আমি বলি অভিষেকের ধারে কাছে কেউ থাকবেন না, কারণ অভিষেকের ধারে কাছে থাকলে ওই যে 13টা লোক মারা গেছিলো, যাদের মধ্যে একজন আমাদের দমদমের মুরারি চক্রবর্তী, আমাদের পাশের পাড়ার মুরারিদা। হ্যাঁ, সে মুরারিদার মা এখনও বেঁচে আছে। তো সেই মুরারি চক্রবর্তী, ওদের মতো অবস্থা আপনাদের হবে। ওই কাউকে বলবে গুলি চালা, ওর গায়ে গুলি লাগবে না, পাশের লোকটার গায়ে গুলি লাগবে, আবার আরেকটা শহীদ দিবস পালন করবে। এরা অত্যন্ত অসৎ, মানে এরা মানে মানুষ হিসাবে অত্যন্ত অসৎ, মানে এবং রাজনীতিবিদ হিসাবে অত্যন্ত অসৎ এরা। দাদা, আপনি একটু আগে মানে উল্লেখ করছিলেন, একটা বিষয়ে বলা চলে যে ডিমের ঘায়ে, মানে এতদিন তো শুনতাম যে ফুলের ঘায়ে মূর্ছা যায়, এবারে ডিমের ঘায়ে তিনি মূর্ছা গেলেন। তবে এই যে ডিম খেয়ে অসুস্থতা, সেই অসুস্থতার ভান করে এখন তিনি তলব এড়িয়ে যাচ্ছেন। কোথাও না কোথাও কি দাদা মনে হয় যে শেষ পর্যন্ত এই তদন্তকারী সংস্থার থেকে গা বাঁচানোরই চেষ্টা করা হয়েছিল এই ডিমের নাটক সাজিয়ে? সে তো বটেই, এখন তো সেটাই মনে হচ্ছে, সে তো বটেই। এবং ও যদি না এখানে অ্যাটেন্ড করে, পুলিশকে অ্যারেস্ট করতে হবে। বাকিদের যেরকম ওই জামা প্যান্ট খুলিয়ে যেমন রাস্তায় কোমরে দড়ি বেঁধে, সেরকম নিয়ে যাক পুলিশ, যদি রাজি না হয়। কারণ আইন তো সবার জন্য সমান হওয়া উচিত। বহু খুন করেছে, বহু মানে বহু রকম কেলেঙ্কারি আছে, অত্যন্ত বাজে ছেলে। কতটা নিচে নামলে নিজের দলেরই যারা বিধায়করা আছেন তাদের সই জাল করে সেটিকে প্রেজেন্ট করা যায়, এরকমটাও অভিযোগ তুলছেন যারা তৃণমূল বিরোধী তারা। তবে কি অদূর ভবিষ্যতে অন্যান্য মামলার সঙ্গে সঙ্গে এটিও তার ঘাড়ে ঝুলবে এবং একই সঙ্গে তার জন্য কি তার জেল হাজত পর্যন্ত হতে পারে, কি বলবেন? হওয়া তো উচিত, হওয়া তো উচিত। এখন পুলিশ বা অন্যান্য এজেন্সি তারা দেখুক। আজকে একটা ইন্টারভিউ দেখছিলাম একজনের, সে বলছে যে এ এত মানে বাজে ছেলে, এ সব কিছু অন্যায় করে কিন্তু অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়। তো হওয়া তো উচিত। এখন কতদূর হবে সেটা তো বলতে পারছি না, হওয়া তো উচিত, এটুকু বলতে পারি।
দাদা, আমি শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তার একটি ছোট্ট বিবৃতি শোনানোর চেষ্টা করব যে সাংবাদিক বৈঠক করেন তিনি এবং তিনি বলেন যে তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত এবং সন্দীপনী লিখিত অভিযোগ জানিয়েছিলেন স্পিকারকে। তার ভিত্তিতেই বিধানসভার সচিবালয়ে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে। শুভেন্দু অধিকারী এটাও জানিয়েছেন যে পুলিশ মন্ত্রী হিসাবে তার কাছে বিষয়টি আসার পরে তিনি সিআইডিকে তদন্তে যুক্ত করার নির্দেশ দিয়েছেন। সাংবাদিক বৈঠক শেষ হওয়ার 15 মিনিটের মধ্যে তৃণমূল উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত আর এন্টালির বিধায়ক সন্দীপনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল। এই বিষয়ে কি বলবেন? দেখুন, ঋতব্রত লোকটা কিন্তু অত্যন্ত খারাপ একটি লোক। ঋতব্রত এর যা ট্র্যাক রেকর্ড, মানে সব দিক থেকে যত রকম খারাপ গুণ থাকা দরকার তাই আছে। সন্দীপন সম্পর্কেও প্রিয়াঙ্কা টিভিরিওয়াল বলছে খুব সুবিধের লোক না। এরা ট্রুজান হর্স নাকি, জোর করে এদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে নাকি, সেটা কিন্তু ভেবে দেখতে হবে। মানে এদের আমাদের দলের মধ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে এদের ভিতরকার খবর নেওয়ার জন্য। ঠিক আছে, এবার এই লোক দুটি কিন্তু আমার সন্দেহ আছে, যা ইনফরমেশন দিয়েছে ঠিক আছে, এরা যেন মানে আমি আমাদের উচ্চ নেতৃত্বকে তবে তো তাদের কিন্তু তাদের ভেবে দেখতে হবে এই লোক দুটিকে নিয়ে, এটা বলতে পারি। কারণ দুম করে এই যে বহিষ্কার করলো, ওরা বহিষ্কার না করে সাসপেন্ড করতে পারতো। বহিষ্কার করলে তো অন্য দলে চলে যাওয়ার একটা চান্স থাকে, তার বহিষ্কার করলো কেন? মমতা ব্যানার্জি এত বোকা আমি জানি না, অভিষেক ব্যানার্জি এত বোকা, বহিষ্কার না করে সাসপেন্ড করতে পারতো। সাসপেন্ড করলে তাদের দলে রেখে দিতে পারতো, কিন্তু বহিষ্কার করা মানে তো অন্য দলে যাওয়ার রাস্তা খুলে দিল। 1/3 যে সেটা হয় না। তো আমি জানি না, মানে এর পিছনে অন্য কোনো মানে ট্রোজান হর্স হিসাবে এদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে না তো, এটা কিন্তু আমার মনে হচ্ছে। মানে এই দুটো লোকই খুব খারাপ লোক আর কি। দাদা, এদিকে দেখা যাচ্ছে যে প্রায় এক সপ্তাহ আগে যে ডাকা হয়েছিল একটি বৈঠক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, 80 জন বিধায়কের মধ্যে প্রায় 61 জন বিধায়কই সেখানে অনুপস্থিত রইলেন। মাত্র কতিপয় বিধায়ক নিয়ে বৈঠক হবে না, সেই জন্য সেই বৈঠকটিকে স্থগিত করে দেওয়া হলো। তাহলে কোথাও না কোথাও তৃণমূলের অন্দরে এই যে বিক্ষুব্ধ বিধায়কের যে দল, সেই দল কি আলাদাভাবে নতুন করে দানা বাঁধছে? এটা কি মনে হয়? দেখুন, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে অন্য যে কোনো দলে যেটা হয়, যেমন আমাদের দলে কেউ টিকিট পেলে তার প্রচারের পয়সা নেই, দল তাকে দলের যে ফান্ড আছে সেখান থেকে টাকা দেয়, বাবা তুমি প্রচার করো, লোকজনকে খাওয়াতে হবে, হ্যাঁ, যাতায়াতের খরচা, এই সেই রিক্সা ভাড়া, এই ভাড়া, পোস্টারের খরচ পার্টি দেয়। তৃণমূলে ঠিক উল্টো। তৃণমূলে যে ভোটে দাঁড়ায় তাকে অভিষেক আর মমতা ব্যানার্জিকে মানে কোটি কোটি টাকা ঘুষ দিতে হতো। কেন ঘুষ দিত? কারণ ওই ঘুষটা দিলে ওরা ওই তার বদলে নেক্সট 5 বছর চুরি করে চামারি করে ওই টাকাটা তুলে নিতে পারবে। এই যে 80 জন দেখছেন, এদের অধিকাংশই দায়ী, এরা ওই ঘুষ দিয়ে টিকিট পেয়েছে। তো ঘুষ দিয়ে টিকিট পেয়ে এখন দেখছে যে কোনো লাভ নেই, তাহলে আর দরকার কি? আমি যখন টাকা পয়সা কামাতেই পারছি না, চুরি করতে পারছি না, তোলা তুলতে পারছি না, তাহলে মমতা ব্যানার্জির কাছে গিয়ে লাভ কি? আর পার্টি এমনি 2 দিন পর উঠে যাবে। তো সেই জন্য এরা আর যায়নি আর কি। তো তারা বলছেন যে ক্যামাক স্ট্রিটের এই যে কর্পোরেট দাদাগিরি, এটা আর কোনো রকমভাবেই বরদাস্ত করা হবে না। 15 বছর ধরে হাইকমান্ডের শাসন চলেছে বিধায়কদের ওপরে, সেই সময় এখন ভেঙে ফেলার সময় এসছে। কেমাক স্ট্রিটের কর্পোরেট দ্বারা কি আজকে? এ তো 10 বছর ধরেই চলছে, তাহলে 10 বছর এরা দল ছাড়েনি কেন? এরা প্রত্যেকে ধান্দাবাজ। এই কাকলি ঘোষ দস্তিদার আপনি দেখছেন, কাকলি ঘোষ দস্তিদার অ্যাবসলিউটলি আপনি দেখবেন যে এতদিন ধরে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে টাকা পয়সা কামিয়েছে, এই করেছে, অত্যন্ত খারাপ ব্যবহার। যারা ওর ওই ম্যাটার্নিটি ওই ইয়েতে আসতো, খুব খারাপ ব্যবহার করতো গ্রামের লোকটোকের সঙ্গে। হ্যাঁ। এবার ঘটনা হচ্ছে যে অগ্নিমিত্রা পাল ধরুন আজকে একটা প্রফেশনে আছে, আপনি ডাক্তার বলে এইটা আমাদের এই ইঞ্জিনিয়ার ডাক্তার কমিউনিটি, এটা একটা মানে ব্যাড হ্যাবিট। এই নিজেরা ভাবে যে আমরা পড়াশোনা করেছি, বাই কেউ করেনি। আরে ভাই, পৃথিবীটা তো চালাচ্ছে আর্টসের লোকেরা। আপনি সারা পৃথিবীর যত দেখুন, কোথাও আমাদের মতো ইঞ্জিনিয়ার ডাক্তাররা রুল করছে? কোথাও রুল করছে না, আর্টসের লোকেরা রুল করছে। কেন? বিকজ ফিলোসফিক্যালি আমরা উইক বলেই আমরা এই লোকগুলোকে অ্যাটাক করি। এই অগ্নিমিত্রা পালকে যেরকম উনি অ্যাটাক করেছেন। এর আগে আমি বলবো না, আমাদের দলেরও একজন এরকম ইঞ্জিনিয়ার নেতা ছিলেন, উনি বারবার এডুকেশন কোয়ালিফিকেশান নিয়ে কেউ অ্যাটাক করেছেন। আমি এরকম অ্যাটাক করতো এডুকেশন নিয়ে, আমি সিপিএমের একটা নেতা, তৃণমূলের এক নেতা, নাকি কংগ্রেসের কোন দলের সে ছিল আমি জানি না, আমি ফেসবুকে 2টো পোস্ট করেছি, তারপর থেকে তারা এডুকেশন কোয়ালিফিকেশান নিয়ে কাউকে আজেবাজে কথা বলে না। ঘটনা হচ্ছে যে এগুলো তো বলা উচিত না, কোয়ালিফিকেশান নিয়ে বলা কথা বা কারো প্রফেশন নিয়ে বলা কখনো বলা উচিত না। সে তার প্রফেশনে আছে, আপনি আপনার প্রফেশনে থাকুন না। আপনাকে কে বলেছে বাজে কথা? এখন দেখুন, এখন কীরকম নির্লজ্জ সে, মানে রাতারাতি পাল্টি বলছে আমি তো ওনার শাড়ি পরি। আরে কে বলেছে আপনাকে ওনার শাড়ি পরতে? মানে একেবারেই নির্লজ্জ। আমি বলছি এদের কোনো মানে মিনিমাম স্ট্যান্ডার্ড নেই এদের। এইভাবে টাকা পয়সার জন্য লোক কীভাবে পাল্টি খায়? হ্যাঁ, তা আপনি বলেন আপনি একজন ডাক্তার, মানে লজ্জা হওয়া উচিত। আমি বলছি এই লোকে যে বলে না যে শিক্ষিত লোকেদের পলিটিক্সে আসা উচিত, আমি তো দেখছি শিক্ষিত লোকেরা সবচেয়ে বেশি ক্ষতি করছে।
এবং আজকে এই জন্য এই কলিতা মাঝির মতো লোকেদের নেওয়া দরকার। এরা ফিডব্যাক দিতে পারবে যে আমাদের যারা নাকি মানে সমাজে মানে যেসব মহিলাদের অবস্থা খুব খারাপ এটসেট্রা, যারা প্রান্তিক, তাদের কী অবস্থায় আছে। সেই জন্য এই মহিলাদের আজকে নেওয়া উচিত, এদের থেকে ফিডব্যাক নেওয়া উচিত। আজকে ধরুন এগ্রিকালচারের সঙ্গে যারা জড়িত, ডেয়ারির সঙ্গে যারা জড়িত, ফিশারিজের সঙ্গে যারা অ্যানিমেল হাজবেন্ডারি, বা ধরুন আপনার পোলট্রি, এই প্রত্যেক জায়গা থেকে এই রিপ্রেজেন্টেশন আসা উচিত। আপনি বলুন কাকলি ঘোষ দস্তিদার গত 25 বছর বোধহয় এমপি এমএলএ ছিলেন, ওনার কী কন্ট্রিবিউশন, কী কাজ করেছেন? কিছু করেননি, জিরো, বিগ জিরো। ওনাকে মন্ত্রী করেনি মমতা ব্যানার্জি। তো নিশ্চয় ওনার ক্যালিবার নেই বলে মন্ত্রী করেনি, অথচ কোনো আজে বাজে কথা বলে বেড়াচ্ছে লোককে। তবে এটা একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে শোভনদেব চট্টোপাধ্যায়ের ওপরে নাকি কোনো কোপ পড়তে পারে। তিনি বর্তমানে বিরোধী দলনেতা এবং এই যে এই ঘটনায় মানে জালসই কাণ্ডে তার বদলে এই যারা বিক্ষুব্ধ বিধায়করা রয়েছেন, তারা কি অন্য কোনো কাউকে সাজেস্ট করতে পারেন বিরোধী দলনেতা হিসাবে? এবং যদি তাই হয়, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে আরও একটা সপাটে চড় হবে তাঁদেরই বিধায়কদের দ্বারা? দেখুন, এটা একটা অ্যাবসলিউটলি মানে সার্কাস। সার্কাসেরও কিছু স্ট্যান্ডার্ড আছে, মানে সার্কাস আমি বলে সার্কাসকে ছোটো করা উচিত না। সার্কাসেরও একটা, ওই সার্কাসের জোকাররা যেমন আনপ্রেডিক্টেবল থাকে, এরা সার্কাসের জোকারেরা। সার্কাসের আমি যারা নাকি করে জোকার, ইনফ্যাক্ট জোকার যে লোকটারা করছে সেটাও একটা মানে ভালো জব এটা, মানে সেই ভদ্রলোকও অ্যাক্টিং করছে। কিন্তু এরা আনপ্রেডিক্টেবল জোকার, এরা আনপ্রেডিক্টেবল জোকার। মানে এদের সম্বন্ধে যা বলবো একটা দুটো, মানে এইসব আপনি কোনো ফর্মুলায় ফেলতে পারবেন না। যেমন গত 15 বছর যেমন বিমান বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন, আপনি কনস্টিটিউশনের কোনো ফর্মুলায় ফেলতে পারবেন না। একটা দল ছেড়ে বেরিয়ে এসছে, ওইদিকে বসে আছে, তাকে উনি স্যাক করছেন না। ঠিক আছে, এবার আপনি কি বলবো, মানে এদের জোকার বললে কম বলা হয়। এইসব গল্প আপনি কোথাও পাবেন? সারা ভারতবর্ষে 70 বছর 80 বছর আজকে ডেমোক্রেসি চলছে, এই ধরনের গল্প আপনি কোথায় পাবেন? এদিকে দেখা যাচ্ছে যে জুলাই মাসের 2 তারিখে আবার ধর্নার রাজনীতিতে ফিরতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে ধর্নাতে বসতে চলেছেন। তবে কি এবারে ডিম বৃষ্টি আমরা আরও একবার দেখতে পাবো? প্রথম কথা হচ্ছে, ভোট পরবর্তী কোনো রকম হিংসা হয়নি, কোনো রকম হিংসা হয়নি। এইখানে আমি বলছি, এখানে মুসলিমদের টানা দোকান ছিল। যেদিন ভোটের রেজাল্ট বেরোলো, মুসলিমরা দোকান খোলেনি। ওদের ধারণা ছিল মমতা ব্যানার্জি ওদের বুঝিয়েছে যে বিজেপি ক্ষমতা এলে তোমাদের সব দোকান ভেঙে দেবে। আপনি সন্ধ্যেবেলা গিয়ে দেখুন, সব কটা দোকান আজকে চলছে। ওদের একদিন ওদের ভুল ভেঙে গেছে, দেখতে আমায় কেউ কিছুই করলো না। যে লোকগুলো হিন্দু ছিল তারা এসে আমার দোকান থেকে চা খাচ্ছে, পান খাচ্ছে, কোনো কিছু হয়নি। তো ঘটনা হচ্ছে যে কিছু হয়নি, বাট একটা দুটো লোক মার খেয়েছে। কারা মার খেয়েছে আপনাকে আমি বলি। প্রমোটার লোকের থেকে জমি নিয়েছে, নিয়ে অর্ধেক করে পালিয়ে চলে গেছে, বা টাকা মেরে দিয়েছে, 7-8 বছর বাড়ি ফেলে রেখে দিয়েছে। সেদিন আমাদের এই মাননীয় আমার বন্ধু এবং বিধায়ক সজল ঘোষ আমাকে বলছেন যে সুব্রতদা আপনি 10 গুনুন, 10 গুণার মধ্যে 6খানা মিস কল এসছে। এরা কারা? তো বলছে যে কোথাও কাউন্সিলর টাকা মেরে পালিয়েছে, কোথাও কাউন্সিলর পালিয়েছে বলে বাড়ির সামনে নোংরা পড়ে আছে, কাউন্সিলর কোথাও একটা প্রমোটিং করতে দিয়েছে, সেই প্রমোটিং অর্ধেক ফেলে দিয়ে প্রমোটার পালিয়েছে, এবং একদিন না 7-8 বছর পালিয়ে আছে সেই লোকগুলো, কোথাও মানে থাকার জায়গা নেই। ভয়ঙ্কর অবস্থা। এরা মানুষকে যে কীভাবে এরা অত্যাচার করেছে আপনারা কল্পনা করতে পারবেন না। এবার সেই লোকগুলোকে পেটাবে না? সেই লোকগুলোকে আজকে যখন রাস্তায় পেয়েছে, তাতেও আমরা বলছি না পেটাবেন না, আপনারা পুলিশের হাতে তুলে দিন। আপনারা দেখছেন তো পুলিশ তুলে নিয়ে যাচ্ছে এই লোকগুলোকে। কিন্তু মানুষের তো ধরুন একটা লোক 6 বছর নিজের বাড়ির বাইরে আছে, ভাড়া বাড়িতে আছে, সেই ভাড়াটাও ঠিক সময় পাওয়া যাচ্ছে না, তো সে লোকটা খেপবে না? এবার দেখা যাচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের পাশাপাশি যেরকমটাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কথা দিয়েছিলেন যে তারা যদি সরকারে আসেন, তো সেক্ষেত্রে যে সমস্ত ভেহিকেলগুলো আছে, মানে সরকারি যেসব যানবাহন, বিশেষত বাস, সেখানে মহিলাদের ফ্রি সার্ভিস দেওয়া হবে। সেই মতোই একদম মাস পয়লার সঙ্গে সঙ্গেই মহিলারা অত্যন্ত উৎফুল্ল, শুরু হয়ে গেল ফ্রি সার্ভিস। তো এটা কি সত্যিকারের বাংলাতে নারী সশস্ত্রীকরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলা? আমি বলছি, ওনার যা প্ল্যানিং আছে মহিলাদের ব্যাপারে আপনারা ভাবতেও পারবেন না। এটা একটা অন্নপূর্ণা যোজনা, একটা মহিলাদের আগামী দিনে লোন দেওয়া হবে যাতে তারা কোঅপারেটিভ। আপনি দেখবেন ছেলেদের যদি লোন দেন, ওই ছেলেরা ফেরত দেয় না। আমি সব ছেলে বলছি না, একটা ছেলেদের 10 জনের কোঅপারেটিভ টাকাটা মেরে পালিয়ে চলে যাবে, কিন্তু মেয়েদের 10 জনের যদি একটা কোঅপারেটিভ থেকে আপনি টাকা দেবেন, ওরা ওই টাকা দিয়ে ব্যবসা করে নিজেদের ফ্যামিলি দেখবে, কোনো বাজে খরচ করে না। তারা অনেক দায়িত্বপূর্ণভাবে তারা পরিচালনা করে, এবং
তারা কিন্তু ওই টাকাটা ফেরত দেয়। আগামী দিনে মহিলাদের বিভিন্ন কোঅপারেটিভকে টাকা দেওয়া হবে, যাতে তারা, এবং আজকে দেখেছেন অন্যান্য স্টেটে যেমন ড্রোন দিদি, ড্রোনের মাধ্যমে এগ্রিকালচারে ইয়ে দেওয়া হচ্ছে, আপনার এই পেস্টিসাইডস দেওয়া হচ্ছে, এইরকম বিভিন্ন ট্রেনিং দেওয়া হবে মহিলাদের। তারপর টেক্সটাইল বলুন, তারপর বলুন ট্যুরিজম সেক্টর, এইরকম বিভিন্ন সেক্টরে তাদের ট্রেনিং, হ্যান্ডিক্রাফট, তাদের বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হবে। তার সঙ্গে ধরুন এখানে যেমন সেন্ট্রালে, আজকে সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতে 20% করে মহিলাদের জন্য আইআইটি বা এনআইটিতে রিজার্ভেশন আছে। এইখানে ভাবা হচ্ছে আগামী দিনে সেভাবে দেখুন কারা করেনি, কমিউনিস্টরা করেনি, আর এই যেখানে থার্ড ফ্রন্ট পার্টি তারা করেনি। বিজেপির রাজ্যগুলোতে কিন্তু হচ্ছে আস্তে আস্তে মহিলাদের এই ধরনের, কারণ নইলে আরও বেশি পড়াশোনা করা দরকার। তবে একটা জিনিস, যে বাঙালি মেয়েরা 100 বছর আগে থেকেই পড়াশোনা করতো, তারা সেই সময় লেডি ব্রেবন কলেজে যেত, বেথুন কলেজে যেত, বিভিন্ন, তারা হাই লেভেলে ছিল। এবং আমাদের এক পিসি ছিল, তিনি তো হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছিলেন আমাদের জন্মের আগে। তো মেয়েরা ছিল, এই মেয়েদের অবস্থা খারাপ হয় গত 49 বছরে এই কমিউনিস্টরা আসার পর। কমিউনিস্টরাও নারী সশক্তিকরণে বিশ্বাস করে না, মমতা ব্যানার্জিও বিশ্বাস করে না। মমতা ব্যানার্জি নারী সশক্তিকরণে বিশ্বাস করতেন, তাহলে যেসব মহিলারা গ্রাসরুট থেকে উঠে এসেছেন তাদের উনি পজিশন দিয়ে, তা না করে উনি মিমি, নুসরাত, যেসব মহিলাদের রাজনীতিতে কোনো জায়গা নেই, সায়নী ঘোষ, সেদের উনি তুলে ধরেছেন। কিন্তু অ্যাকচুয়াল যেসব মহিলারা কাজ পারে তাদের উনি জায়গা দেননি আর কি। এই তৃণমূলের জন্ম হয়েছিল, মানে ভেঙে এসেছিল হচ্ছে কংগ্রেস থেকে। তবে কংগ্রেসের থেকে শুধুমাত্র তৃণমূল ভেঙে এসেছে তাই নয়, এর আগেও আমরা দেখেছি শরদ পাওয়ারের নেতৃত্বে কংগ্রেসের থেকে একটি দল ভেঙে গিয়েছে। আবার যদি আমরা একটু নজর দেই তাহলে দেখা যাবে যে মহারাষ্ট্র, সেখানে উদ্ধবপন্থী মহারাষ্ট্র এবং একনাথ শিন্ডের যে পন্থী মহারাষ্ট্রের যে শিবসেনা, তারা ভেঙে গেল। তবে কি এবারে তৃণমূলেরও সেরকম আলটিমেটলি মহারাষ্ট্র মডেলের দিকেই যেতে চলেছে এই দলটি? দেখুন, তৃণমূল ভাঙে, গোল্লায় যাক, চুলোয় যাক, বাবা আমাদের দলে এসে তোরা জয়েন করিস না। আমি একটাই বলছি, এবং আমাদের নেতাদেরও বলবো, এদের যেন এখানে না, যা কর তোরা ভাই, তোরা বাইরে বসে চুলোচুলি কর, মারপিট কর, মরে যা, হ্যাঁ যা ইচ্ছা কর, তোরা দয়া করে তোরা আমাদের এখানে আসিস না। আমাদের জায়গাটাকে, আমরা তো এই ইকোসিস্টেমে, আমরা তো এই দেখুন আমাদের বিরোধী নেতা প্রতিদিন একদিন এই জেলা, বিকেলবেলা ওই জেলা, রাত্রিবেলা ওই জেলা, এইভাবে ঘোরাঘুরি করেছেন। তখন তো আমরা কাউকে পাইনি, তখন এই লোকগুলোই কিন্তু কেসটুকে মানে তাকে কাজ করতে দিত না। আজকে এই লোকগুলোকে আমাদের দরকার নেই, কোনো রকম ভ্যালু এডিশন হবে না, বরঞ্চ এরা এলে আমরা হেরে যাবো। ওই 21-এ যেরকম হয়েছিল, আমরা এরা এলে হেরে যাবো আমরা। তো বাবা যা ইচ্ছা কর, বাবা তোরা আলাদা কর, আমাদের দয়া করে আমাদের এই পার্টি অফিসে তোরা ঢুকিস না, ভিড় বাড়াস না। এই দাদা, এবার একটু মেসি, মানে খেলার খবর দিয়ে শেষ করা যাক। অবশেষে এই বহু চর্চিত মেসি মূর্তিটিকে সরিয়ে দেওয়া হচ্ছে, কিভাবে দেখছেন? মানে ওটা কি পড়ে এমনভাবে তৈরি করেছে, ওটা পড়ে কারো মাথা ভাঙতো, মানে খুব অবস্থায় ছিল, এবং ওটাকে মেসির মতো দেখতে না, ওটা ঋতিক রোশনের মতো দেখতে ছিল। তো সেখানে আমি জানি না, মানে মানে একদম সঠিক সিদ্ধান্ত, মানে একদম সঠিক সিদ্ধান্ত। মেসি বেচারা বেঁচে আছে, তার মূর্তি আমি জানি না, মানে ওটা বসানোর কী দরকার আমি জানি না। আর শুধু মেসিটা না, সঙ্গে এই কলকাতায় যে এই লেনিন, স্টেলিন, মাও সেতুং, হোচিমিন, চাউমিন, তাদের যত মূর্তি আছে এগুলো সব ভেঙে সরিয়ে দেওয়া উচিত। এসব যত রকম মানে মানে আগাছা কতগুলো, মানে অত্যাচারী কতগুলো লোক, একদম ভেঙে গুঁড়িয়ে দেওয়া উচিত এসব যে কটা আছে। দাদা, শেষ প্রশ্ন থাকছে। অরূপ বিশ্বাস, তিনি অ্যান্টিসিপেটরি বেলের জন্য আবেদন করতে গেলেন হাইকোর্টে, এবং সেখানে তার বিরুদ্ধে এই মেসি কাণ্ডে হয়তো তিনি গ্রেফতার হতে পারেন, এরকম আর কি একটা তিনি সম্ভাবনা দেখেছিলেন। তার কারণ শতদ্রুবাবু, তিনি কিন্তু সরাসরি মুখ খুলেছেন, এবং তিনি এই গোটা ঘটনার দায়ে অরূপ বিশ্বাসের ওপরে চাপিয়েছেন। কি বলবেন? অরূপ বিশ্বাস দায়িত্ব, কারণ হায়দ্রাবাদে তো গন্ডগোল হয়নি, গন্ডগোল এখানে হলো, এবং গন্ডগোল এখানে হয়েছে। এবং অরূপ বিশ্বাস না, তার সঙ্গে মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা উচিত। মমতা ব্যানার্জি অরূপ বিশ্বাসকে এম্পাওয়ার করেছে যে তুই যা ইচ্ছা করতে পারিস। আজকে হায়দ্রাবাদের চিফ মিনিস্টার তো, সে তো এম্পাওয়ার করেনি তার লোকাল মন্ত্রীদের। এই মমতা ব্যানার্জি প্রত্যেকটা লিডারকে এমনভাবে পাওয়ার দিয়েছে যেখানে পুলিশ কোনো কাজ করবে না, কেউ করবে না। বিধায়কদের, মানে মমতা ব্যানার্জির সিস্টেম ছিল বিধায়করা পুলিশদের যেরকম ইনস্ট্রাকশন দেবে, পুলিশরা সেরকম কাজ করবে। পুলিশ কাজ করতে পারেনি, ফলে আমি বলছি যে এর জন্য তো মানে মমতা ব্যানার্জি দায়ী। শুধু ওকে না, মমতা ব্যানার্জিকেও গ্রেপ্তার করা উচিত এই জিনিসটা যে। এবং আমি বলছি তৃণমূল গত 15 বছরে যা যা অন্যায় করেছে, তার জন্য একমাত্র মমতা ব্যানার্জি দায়ী, বাকি আর কেউ না, এমনকি অভিষেকও না। কারণ মমতা ব্যানার্জি এই পাওয়ারগুলো এই লোকগুলোকে দিয়েছে। মমতা ব্যানার্জির দলে সব ভালো ভালো লোক ছিল, সেই লোকগুলোকে মমতা ব্যানার্জি তাড়িয়েছে। যেমন পঙ্কজ ব্যানার্জি ছিল ভালো লোক, পঙ্কজ ব্যানার্জিকে উনি তাড়িয়েছেন। আজকে দেখুন এই অধিকারী বাবুরা, এই যে শিশির অধিকারী একজন ভেটারান লোক, এবং উনি কিন্তু তৃণমূলের না, উনি তার আগে আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি কাঁথি পুরসভার উনি চেয়ারম্যান ছিলেন 30 বছর, ঠিক আছে। তারপর উনি সাংসদ হলেন,
তো এরা বিশাল লোক, এবার এরা কেউ থাকতে পারেনি। এক সময় নির্মলেন্দু ভট্টাচার্য ছিলেন মমতা ব্যানার্জির সঙ্গে, তারা কেউ থাকতে পারেনি মমতা ব্যানার্জির সঙ্গে। প্রিয়রঞ্জন দাস শুনেছি মমতা ব্যানার্জিকে এত ভালোবাসতেন, উনি গেলেই না ওই দলে, জানো গেলে চাকর বাকর বানিয়ে দেবে ইয়ের মতো, সৌগত রায়ের মতো। তো এবার ঘটনা হচ্ছে যে তার বদলে যত চোর চিটিংবাজ দিয়ে উনি দল টল ভরিয়ে দিয়েছেন। কেননা মমতা ব্যানার্জির উদ্দেশ্যই মানুষের থেকে টাকা এক্সট্রাক্ট করে, মানে ওনার ধারণা ছিল যে উনি যদি চুরি করে প্রচুর টাকা কামাতে পারেন তাহলে ওই টাকা দিয়ে প্রশান্ত কিশোর ওনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেবেন সারা ভারতবর্ষে আর কি। তো যত কিছু সব কিছুর জন্য মমতা ব্যানার্জি দায়ী, আর কেউ দায়ী না। আমি বলছি যে সেকেন্ড কেউ দায়ী, এরা হলো পুতুল, আসল পুতুলের যে দড়ি সেই দড়ি মমতা ব্যানার্জির হাতে ছিল।